তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি এই গ্রামের নতুন দারোগা। আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি কারণ আমার আগে যিনি এই গ্রামে দারোগা ছিলেন তাকে হত্যা করা হয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে যা জানেন বলুন, কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি দারোগার হত্যাকারীদের ধরতে আমাদের সাহায্য করে তাহলে ইংরেজ সরকার তাকে পুরস্কৃত করবে। ওরা কেউ কিছু বলবে না দারোগা সাহেব, এরা সবাই শয়তানের জাত। যেই থালায় খায় সেই পাতি ফুটো করে। দু তিনটে করে ঘা দিন, দেখবেন মুখ থেকে সুরসুর করে সব বেরিয়ে যাবে। লোকটাকে উনি হচ্ছেন মেজু মল্লিক, এই এলাকার জমিদার। আগের দারোগার সাথে খুব খাতির ছিল। কিরে কিছু বল, চুপ করে আছিস কেন? আমরা কিছু জানি না। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম আপনারা কেউ কিছু জানেন না, কিন্তু যাবার আগে একটা কথা বলে দিই, ওই বিপ্লবীদের তো আমি ধরবই, শুধু ধরবো না, খুঁজে খুঁজে গুলি করে মারব। আর যদি জানতে পারি আপনাদের কারো সাথে তাদের যোগাযোগ আছে, তাকেও গুলি করে মারব। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই, চলো। না, দুধটা খাও। দুধ আনলে বুদ্ধিমশাই, বুদ্ধিমশাই! আরে মাস্টার, এসো এসো, বসো বসো। কি ব্যাপার, তোমাকে তো বিধ্বস্ত দেখাচ্ছে কেন? মাসিমা, জল আনলে? হ্যাঁ, বসো। এই কি ব্যাপার হতো? গ্রামে নতুন দারোগা এসছে। গ্রামে দারোগা এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। বলছে আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি কারণ আমার আগে যিনি এই গ্রামে দারোগা ছিলেন তাকে হত্যা করা হয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে যা জানেন বলুন, কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি দারোগার হত্যাকারীদের ধরতে আমাদের সাহায্য করে তাহলে ইংরেজ সরকার তাকে পুরস্কৃত করবে। কিন্তু যাবার আগে একটা কথা বলে দিই, ওই বিপ্লবীদের তো আমি ধরবই, শুধু ধরবো না, খুঁজে খুঁজে গুলি করে মারব। আমরা তাহলে এখন কি করব? না না, চিন্তার কিছু নেই, দারোগার যা খুশি তাই। কিন্তু কিন্তু এই নতুন দারোগা যদি জানতে পারে যে আমরাই পুরনো দারোগাকে মেরেছি? চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে, এ নিয়ে আর কোনো কথা নাই। ধন্যবাদ। দেখো মাস্টার, মরতে আমি একদম ভয় পাই না। মরতে হয় মরবো, মরবো, তুমি চিন্তার কি আছে? না মানে আমি বলি কি, আমরা যদি কয়েকদিনের জন্য অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিই? না না মাস্টার, তা হয় না। আর কোথায় পালাবো? আমরা যেদিকে যাবো সেদিকে লাল মুখো বাদরগুলো আমাদের পিছু নেবে। আমি পালিয়ে যাবো না, আমি বীরের মতো বাঁচতে চাই। তাহলে তাহলে আমাদের এখন করণীয় কি? শোনো মাস্টার, আমাদের এখন কিছুদিন সাবধানে থাকতে হবে।
তুমি এক কাজ করো, আমাদের গোলা বারুদ বন্দুক কাগজ দস্তাবে সব কিছু সরিয়ে ফেলতে হবে। আর আমাদের বিপ্লবী ভাইদেরকে খবর দাও, তারা যেন তাদের এই বিপ্লব সম্পর্কিত সমস্ত কাগজপত্র সরিয়ে ফেলে। দারোগা যখন এসছে তখন খুব শীঘ্রই তল্লাশি শুরু হয়ে যাবে, তার আগেই আমাদের সাবধান হতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে খবর পাঠিয়ে দিচ্ছি। বন্দে মাতরম। বন্দে মাতরম। আসছি। আরে কি করছো তুমি? তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমার ছেলে উপর থেকে গর্ববোধ করছে যে তোমার মতো বাবা পেয়েছি বলে। তুমি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছো, পিতার দায়িত্ব পালন করেছো। এরপর যদি মরতে হয় আমার আর কোনো দুঃখ থাকবে না। আচ্ছা, এই মেজ মল্লিক লোকটা কেমন? খুব সুবিধার নয় স্যার, গ্রামের মানুষ তাকে দু চোখে দেখতে পারেন। তবে আমাদের আগের দারোগা বাবুর সাথে ওনার খুব খাতির ছিল। খাতির ছিল মানে? মানে স্যার, দুজনে মিলেমিশে বিভিন্ন রকম সলা পরামর্শ করে চলত। সত্যি কথা বলতে কি স্যার, আমাদের আগের দারোগা বাবু খুব ভালো একটা মানুষ ছিলেন না। ওই যে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে, ওই যে কথায় আছে না স্যার, যে চোরে চোরে মাছ তুতু ভাই। কি বাজে কথা বলছো? বেয়াদবি নেবেন না স্যার। ওই ওনারা দুজনে মিলে গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করত। আসতে পারে? আসুন। কি দরকার বলুন? ইয়ে দরকার মানে, সকালে তো আপনার সাথে ঠিকমতো আলাপ পরিচয়ই হলো না, তাই আপনার সাথে দেখা করতে এলাম আর কি। আপনি কি চোর না ডাকাত না দু নম্বরই কোনো কারবার করেন? মানে আপনি কি যাতা বলছেন? আপনি হয়তো আমার পরিচয়টা ঠিকমতো জানেন না। শুনুন, থানায় দারোগার সাথে আলাপ পরিচয় সাধারণত যারা চুরি ডাকাতি কিংবা দু নম্বরই করে তাদের প্রয়োজন। আর বাকি থাকলো আপনার পরিচয়, সেটা আমি ভালো করেই জানি। আপনি মল্লিক বাড়ির মেজ ছেলে, লোকে আপনাকে মেজ মল্লিক বলেই চেনে। আমি আপনার অনেক নাম শুনেছি। কি অশেষ সৌভাগ্য আমার, আপনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সম্পর্কে অনেক কিছু জানেন। আর নাম তো শুনবেনই। আমি আমার সারাটা জীবন গ্রামের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। আর তাছাড়া আগের দারোগা সাহেব তো আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নাম আপনার শুনেছি, তবে সেটা ভালো কাজে না খারাপ কাজে সে কথা কিন্তু আপনাকে আমি বলিনি। আরেকটা কথা, আগের দারোগার সাথে আপনার কি সম্পর্ক ছিল সেটা আমি জানি না, জানতেও চাই না। তবে আমি কারো বন্ধু হতে এখানে আসিনি। পুলিশের কোনো বন্ধু হয় না, শত্রুও হয় না। পুলিশের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা দেখাশোনা করা। তা তো বটেই, তা তো বটেই। আরে আপনাদের মতন মানুষের জন্যই তো আইনি ব্যবস্থা এখনো দেশে চালু আছে। আচ্ছা থাক, যে কথা বলতে এসেছিলাম, আপনি তো এখানে নতুন, তাই সব খবর আপনি পাবেন না। আপনাকে গ্রামের কিছু খবর দেওয়ার জন্যই এসেছিলাম। যা বলার একটু পরিষ্কার করে এবং তাড়াতাড়ি বলুন। এই গ্রামে দুটো পরিবার থেকে এই ইংরেজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। পরিবার থেকে? না মানে দুটো পরিবারের ছেলেরাই তো বিপ্লবী। একটা মোহর কবিরাজের ছেলে সুলতান, অন্যটা সোমনাথ বদ্যির ছেলে সুবিমল। দুজনেই এখন মৃত। ইংরেজ সরকার ওদের অধ্যত্বের উচিত শিক্ষা দিয়েছে। তাই আমার ধারণা আমাদের আগের দারোগাকে হত্যার পেছনে ওদেরই হাত ছিল। সেটা আপনার মনে হচ্ছে কেন? ওরা তো নাও জড়িত হতে পারে। আরে ওরা ছাড়া দারোগার শত্রু কে হবে? তাছাড়া আগের দারোগা সাহেবের সাথে মোহর কবিরের আর সোমনাথ বদ্যের সম্পর্ক ভালো ছিল না। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। মানে মানে হলো আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা আমাদের মতো পদক্ষেপ নেব, প্রয়োজন মতো আপনার সাথে যোগাযোগ করব। আপনি এখন আসতে পারেন, আমাদের অনেক কাজ আছে। চলে আবার দেখা হবে। আচ্ছা, এই মোহর কবিরাজ আর সোমনাথ বদ্যি লোক কেমন? খুব ভালো স্যার, গ্রামের সবাই ওনাদের খুব মানে।
কালই ওদের বাড়ি তল্লাশির ব্যবস্থা করুন। জি স্যার। মিজান, চল বসার ঘরে মেহমান এসছে, তোর সাথে দেখা করবে। বা তোমাকে আমি কতবার বলেছি যে আমার কারোর সঙ্গে দেখা করতে, কথা বলতে ভালো লাগে না। তুমি যাও, আমি যেতে পারবো না। বাবা, এটা বললে কি হয়? তোর বাবা বাড়িতে নেই, এরপর কার দায়িত্ব? উফ, যাই হোক না কেন, আমার ভাল লাগে না এসব। আর আমাকে একটু একা থাকতে দাও তো। তার মানে তুই যাবি না? না, যাবো না। ঠিক আছে, আমি গুলের দাদাকে বলে দিচ্ছি। কে? গুলের দাদা? হ্যাঁ, আমি বলে দিচ্ছি গুলের দাদাকে, তুই দেখা করতে পারবি না। গুলের দাদা মানে গুলবদনের দাদা? সে কেন এসেছে? কেন এসেছে মানে? এসেছে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। গুল বিয়েতে রাজি হয়েছে। বোকা ছেলে। যা তো, তোর মামা ওর গুলের দাদা বসে কথা বলছে। উফ, তোর বাবাও পারে, আজকেই তাকে কোথাও যেতে হলো। যা তো, ওরা অনেকক্ষণ এসেছে, যা কি কথা বল। আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তুই যা, গিয়ে দেখা কর, আমি একটু খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। আপনি এমন এক সময় আসলেন যখন দুলাভাই ব্যবসায়িক কাজে ঢাকায়। বোঝেন তো আমাদের কত বড় ব্যবসা। আপনি আসবেন আগে জানলে হয়তো। না না না, এটা কোনো বিষয়ই না। এত বড় একটা ব্যবসা চালাতে গেলে ওনাকে তো বিভিন্ন জায়গায় থাকতেই হবে, বিভিন্ন জায়গায় যেতেই হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ জি, আপনি ঠিকই বলেছেন। তবুও দুলাভাই এই খবরটা শুনলে কিন্তু খুবই খুশি হবেন। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। জি জি, নিশ্চয়ই, তা তো অবশ্যই। ওই তুমি জানে এসে গেছে। ওয়ালাইকুম আসসালাম। বসো না। খবর শুনেছিস? ও বাড়ির সবাই বিয়েতে রাজি হয়ে গেছে। গুলবদনকে বিয়েতে মত দিয়েছে? হ্যাঁ, গুলবদন রাজি না হলে তো এই বিয়েটা কিছুতেই দেওয়া যেত না। যাক, এবার সমস্ত পুরনো কথা ভুলে খুব দ্রুত বিয়ের একটা দিন তারিখ ঠিক করুন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা গুলবদনের বিয়েটা দিয়ে দিতে চাই। ঠিক তাই, আমরাও চাই আমার ছেলেটার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এই বাড়িতে এতদিন পর আনন্দ হবে, কত লোকের সমাগম হবে। বিয়ের কেনাকাটা, শাড়ি, গহনা, আমার অনেক শখ আমার ছেলের বিয়ে নিয়ে। হ্যাঁ বুবু, সবকিছু ঠিক আছে। আগে দুলাভাই ঢাকা থেকে ফিরুক, তারপর আমরা যত তাড়াতাড়ি পারি একটা দিন তারিখ ঠিক করে ওনাদেরকে জানিয়ে দেবো। না না, তুমি কালই মৌলভী সাহেবকে খবর দাও। আমি আর এই বিয়ে নিয়ে দেরি করতে চাচ্ছি না। যাক, শুনে খুবই খুশি হলাম। আচ্ছা তাহলে আমি উঠি। উঠি কি? আপনি এত বড় একটা সুখবর নিয়ে এলেন, না খেয়ে একদম যাওয়া যাবে না। খালি মুখ, এই যে মিষ্টি মুখ করে ফেললাম। আসলে অনেকটা পথ যেতে হবে তো, আর আমার শরীরটাও তখন ভালো না, আর ফিরতে দেরি হলে আব্বাও দুশ্চিন্তা করবে। বুবু, আজকে ওনাকে ছেড়ে দাও। মিজান, তুই তো আগে দিয়ে যা। না না, অসুবিধা নেই, আমি একাই যেতে পারবো। না না, মিজান যা, এগিয়ে দিয়ে আয়। চলুন। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কর্তা, হুক্কা তৈরি। নিন কর্তা। চেষ্ট, আগে কথা, তোর ওই নতুন দারোগাকে কেমন লাগলো রে? সত্য কথা বলবো কর্তা। সত্য বলবি না তো মিথ্যা বলার জন্য তোকে প্রশ্নটা করেছি। আমার কাছে ভালো লাগে না কর্তা। ওই দেখলেন না, আপনার সঙ্গে ঠিক মতো ব্যবহারটা করলো না। না মানে উনি তো নতুন, আপনাকে চেনে না, জানে না। আস্তে আস্তে জানলে তারপর নিশ্চয়ই। এই, তোকে এত কথা বলতে বলেছে কি? আমি বলেছি? আগে না কর্তা। তাহলে বলছিস কেন? আর একটা অতিরিক্ত কথা বললে তোর জিভ কেটে আমি হাতে ধরিয়ে দেব।
ভেবেছিলাম কি আর হলো কি, ভাবলাম নতুন দারোগা এসে সব কটাকে সায়স্তা করবে, কিন্তু একে দেখে মনে হচ্ছে না যে বেটা আমাদের কোনো কাজে লাগবে। বেটার বড্ড দেমাক। আমিও তো সে কথাই বলছিলাম কর্তা। তোর কাছে আমি জানতে চেয়েছি। না মানে আগে কথা আপনি তো বলেছিলেন যে নতুন দারোগা এলেও আমাদের কোনো ভয় নেই, তিনি আমাদের বাঁচাবেন। এখন বাঁচাবেন কি, উনি তো আমাদের সঙ্গে ঠিক মতন কথাই বলেন না, উল্টো আমরাই না বিপদে পড়ি কর্তা। কথা তো ওকে বলতেই হবে, এই গ্রামে থাকতে হলে আমার সাথে মিলেমিশে থাকতে হবে। দেখ, প্রত্যেকটা রোগেরই আলাদা আলাদা ওষুধ আছে, ওকে বশ করার ওষুধ আমি ঠিকই খুঁজে বের করে ফেলি। তুই কোনো চিন্তা করিস না, আর কটা দিন যেতে দে, ততদিন আমরা বাঁচলেই হয়। আগে কথা আমি এখন আসি কর্তা, পরে আবার আসবো। দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। আসি কর্তা, নমস্কার। কি হলো? আবার কোথায় যাচ্ছ? কবিরাজ ঘরে। না, এখন তুমি কোথাও যাবে না। এইমাত্র তো খেয়ে উঠলে, দুপুরে বাসায়ও ফেরোনি, আবার এখন তুমি কবিরাজ ঘরে কি জন্য যাচ্ছ? আচ্ছা, তুমি কি এটা বোঝো না যে তোমার বয়স বাড়ছে, এত ধকল তোমার শরীরে সইবে না? কি করবো পেয়ারা, গ্রামের যা পরিস্থিতি তাতে আমার বসবার সময় নেই। এই রোগ যতদিন না বর্ষে আসছে ততদিন আমার বিশ্রাম নেই। কি এমন রোগ যে তুমি এত চিন্তা করছো? সে রোগকে ওষুধ খেলে সারে না? না পেয়ারা, এটাই তো চিন্তার বিষয়। এটা এমন একটা সর্বনাশা রোগ যার কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এই রোগের নাম হচ্ছে প্লেগ। কি বলছো কি তুমি? হ্যাঁ পেয়ারা, এভাবেই যদি রোগটা ছড়াতে থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ওষুধ বের করতেই হবে। এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই? আছে। এই রোগ যদি আগে থেকে বোঝা যায় তাহলে কিছু ওষুধে কাজ হতেও পারে, কিন্তু এটা এমন একটা রোগ যে আগে থেকে কিছু বোঝা যায় না। আর এই রোগের একটা বড় সমস্যা হচ্ছে এটা খুব দ্রুত ছড়ায়। তাহলে এখন কি হবে? সেটাই তো ভাবছি, চেষ্টা তো কম করলাম না। আমাদের কবিরাজি শাস্ত্রে যত রকম ওষুধ আছে তার সবই প্রয়োগ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনেক বছর আগে একবার আমাদের দেশে এই রোগ দেখা দিয়েছিল। তখনকার বিখ্যাত কবিরাজ চিত্তরঞ্জন সমাজপতি এই রোগের চিকিৎসা করেছিলেন। তার কিছু নথি আমার কাছে আছে, আমি সেটা দিয়ে চেষ্টা করছি এই ওষুধ বানাবার। যদি পারি তো ভালো, আর না হলে যা বাদ দাও, আমি একটু কবিরাজ ঘরে যাচ্ছি।
বাবা, আমার ছেলের আজকে একে রোগ। যে ছেলে সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ বুজে পড়ে থাকে, তার কণ্ঠে আজ গান। মা, আজকে আমি অনেক খুশি মা, অনেক খুশি, অনেক। মিজান, দাঁড়া। আরে থাম বলছি, থাম মিজান, থাম, ভয় লাগছে। ও আমার মাথা ঘুরে যাচ্ছে। ভয় নেই, তুমি পড়বে না। তোমার ছেলে থাকতে তোমাকে কোথাও পড়তে দেবে না। আমি তোকে এরকমই দেখতে চেয়েছিলাম রে বাবা। তুই খুশি থাকলে আমরাও খুশি। মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গুলবদন আমার সঙ্গে বিয়েতে মত দিয়েছে। আমি তোকে বলেছিলাম, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমার কথা ভুললো তো? হ্যাঁ মা, তোমার বিশ্বাসই অসম্ভবকে সম্ভব করেছে। তা না হলে এটা কখনোই হতো না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে গুলবদন আমার সঙ্গে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার একটু শান্ত হও। সামনে তো তোমার বিয়ে, শরীরটাকে ঠিক রাখতে হবে। দুধটা খেয়ে নাও। আমার খিদে নেই মা, আনন্দে আমার ঘুম খিদে কিছুই পাচ্ছে না। পাগল ছেলে, দুধটা খেয়ে নিও। ঠিক আছে। এটা এমন একটা সর্বনাশা রোগ যার কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এই রোগের নাম হচ্ছে প্লেগ। এভাবেই যদি রোগটা ছড়াতে থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। বুবু, তুমি চুলার ধারে কেন? তোমার এমনিতে শরীরের ঠিক নেই, এই শরীরে কি চুলার ধারে না আসলে হচ্ছিল না তোমার? তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ওষুধ বের করতেই হবে। এই বুবু, কি হয়েছে তোমার? কি অত চিন্তা করছো? কই কিছু না তো। কিছু না বললেই হলো? আমি একা একা বকবক করছি, তোমার তো দেখে কোনো হুঁশই নেই। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? গ্রামে কি হলো বলতো হীরা? গ্রামে? আমাদের গ্রামে? কি? হ্যাঁ, কেন শুনিসনি? গ্রামে কি যেন এক মহামারী রোগ দেখা দিয়েছে, প্লেগ। প্লেগ? যাকে এই রোগে ধরে সে নাকি আর বাঁচে না। এই রোগের নাকি কোনো ওষুধ নেই। গ্রামে কত মানুষ মারা যাচ্ছে। তোর ভাইজান তো চিন্তায় অস্থির হয়ে আছে। আমারও খুব ভয় করছে। বাড়িতে এত লোকজন, বাচ্চা কাচ্চা, কারো যদি কিছু হয়ে যায়। ধুর বুবু, এ নিয়ে চিন্তা করছো? আরে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কে বাঁচতে চায় বলো তো বুবু? তোমার দেবর মরে যাওয়ার পর থেকে তো আমি এই দিনটারই অপেক্ষায় আছি। আত্মহত্যা করতে ভয় পাই, তাই মরতে পারি না। এমনি করে যদি মরে যাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আমার সুবিমলকে যেভাবে মেরেছেন আমাকেও মারবেন? মারুন, মারুন আমাকে। মরতে আমি ভয় পাই না। সন্তান হারা মাকে মৃত্যুর ভয় দেখাবেন না। স্যার, কোথাও কিছু পেলাম না। ভালো করে দেখেছো? জি স্যার, কোথাও কিছু নেই। এবার এবার কি করবেন? কোন অপরাধে আমাদেরকে সাজা দিবেন? পাওয়া যায়নি বলে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন। আর কিছু পাওয়া গেলে এতক্ষণে জেলে থাকতেন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।